আচ্ছা, আজকের ক্লাসের হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স বলতে মূলত আমরা কি বুঝি? কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে কিন্তু আসলে শর্তটা লুকিয়ে আছে। কন্ডিশন মানে হচ্ছে গিয়ে শর্ত। তার মানে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এমন কোন ধরনের বাক্য যে বাক্যগুলোতে আমরা কি খুঁজে পাবো, কোন ধরনের শর্তের গন্ধ পাবো। আমরা আমাদের প্রতিদিনের জীবনে যে কাজগুলো করে থাকি মাঝে মধ্যে একে অপরকে কিন্তু শর্ত দিই, যে তুমি আমাকে এটা করলে আমি কিন্তু ওইটা করবো, যদি তুমি আমাকে এটা করে দাও তাহলে আমি তোমার ওই কাজটা করে দিব, যদি তুমি আমাকে টাকা দাও তাহলে আমি তোমার এই কাজটা করে দেবো। এরকম ভাবে কন্ডিশনের উপর বেস করে কিন্তু আমরা আমাদের প্রতিদিন অনেক কাজও করে থাকি। তো এখানে যেহেতু সেন্টেন্স নিয়ে কথা বলবো, সেই জায়গাতেও কন্ডিশন রয়েছে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এখানে কয়েকটা পার্ট থাকবে, মূলত দুইটা অংশ থাকবে, যেখানে একটা অংশে বাক্যের শর্ত দেওয়া থাকবে, আর বাক্যের আরেকটা যে অংশ আছে সেই অংশতে ওই শর্তের উপর বেস করে বাকি অংশগুলো হবে। এই জন্য এদেরকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। তো কন্ডিশনাল সেন্টেন্সকে আবার ইফ ক্লজ সেন্টেন্সও বলা হয়ে থাকে, কারণ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ এই ওয়ার্ডটা থাকবেই। ইফ যুক্ত বাক্য, অর্থাৎ যেই বাক্যটার ভিতরে, বাক্যের যে অংশটার ভিতরে আমরা ইফ কে খুঁজে পাবো, সেই অংশটাই হচ্ছে গিয়ে কন্ডিশনাল সেন্টেন্স বা কন্ডিশনাল অংশ। আমরা ডিটেলস এই বিষয়ে আজকে জানবো। আ কন্ডিশনাল সেন্টেন্স কন্টেইনস টু ক্লজ। একটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে। হোয়াট ইজ ক্লজ? আমি আগের ক্লাসে হয়তোবা বলেছিলাম আপনাদের, ক্লজ হচ্ছে গিয়ে বাক্যের অংশ। আমরা তো জানি মূলত একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে গিয়ে প্রেডিকেট। এটা তো হচ্ছে বাক্যের একটা বেসিক ফরম্যাট। কিন্তু একটা বড় বাক্যতে আপনার বাক্যের সাবজেক্ট প্রেডিকেট বাদেও অনেক কিছুই থাকতে পারে। তো সেখানে বাক্যের অংশগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায় তখন যদি আমরা বাক্যের ভিতরে একাধিক ফাইনাইট ভার্ব খুঁজে পাই। ধরুন আপনি অনেক বিশাল একটা লাইন বাক্য পেয়েছেন, অনেক বড় একটা বাক্য 4-5 লাইনের, কিন্তু যদি ওই বাক্যের ভিতরে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, মানে মেইন ভার্ব, যেই ভার্বটা টেন্সের নিয়ম কানুন মেনে চলে আর কি, তো সেক্ষেত্রে কিন্তু বাক্যের কোনো অংশ নেই। অর্থাৎ বাক্যতে একটা ক্লজ। কিন্তু আমরা যদি একটা বাক্যের ভিতরে একাধিক ফাইনাইট ভার্ব খুঁজে পাই, সেক্ষেত্রে তাহলে বাক্যের ভিতরে একাধিক ক্লজ থাকবে। তাহলে যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স এখানে বলা হচ্ছে যে দুইটা ক্লজ থাকবে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে আমরা এই সকল বাক্যগুলোতে দুইটা ফাইনাইট ভার্ব অবশ্যই পাবো, তিনটা চারটাও থাকতে পারে। এরপরে কি বলা হচ্ছে এখানে, দ্য ডিপেন্ডেন্ট ক্লজ এক্সপ্রেস দ্য কন্ডিশন। ডিপেন্ডেন্ট দ্যাট মিনস দিস টাইপ অফ ভার্ব, যেখানে কি করা হয়, সে আরেকজনের উপরে ডিপেন্ড করে। ডিপেন্ড মানে হচ্ছে ভরসা করা, আরেকজনের উপরে সে নির্ভরশীল, সে নিজে কোনো কিছু করতে পারে না। তো যেই অংশটা ডিপেন্ডেন্ট ক্লজ সেটাই হচ্ছে গিয়ে কন্ডিশনাল অংশ। এবং বাক্যের অন্য যেই অংশটা থাকে সেটা ইনডিপেন্ডেন্ট থাকে, মানে স্বাধীন থাকে, তার কারো হেল্প নেওয়ার প্রয়োজন পড়ে না। অ্যান্ড দ্য মেইন ক্লজ এক্সপ্রেস দ্য কি কনসিকোয়েন্স। এবং যে মেইন ক্লজটা আছে ওখানে আমরা ইফটাকে খুঁজে পাবো না। দে আর অলসো নন অ্যাজ ইট ক্লজ। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্ডিশনাল সেন্টেন্স। তো বাংলাতে যদি বলি আরো সহজভাবে বলা যায়, একটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজটাকে শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটাকে প্রেক্ষাপট বোঝায়, এদেরকে ইফ ক্লজও বলা হয়। আরো সহজভাবে বলতে গেলে কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত দুইটা ভাগে বিভক্ত করা যায়। তো সেই দুইটা ভাগ কি কি? ইফ যুক্ত বাক্যকে বলা হয় ইফ ক্লজ, যাতে একটা শর্ত দেওয়া থাকে, তাহলে ওই অংশটাই কন্ডিশনাল পার্ট। আর মেইন ক্লজ যেখানে ইফ থাকবে না, মানে স্বাধীন বাক্য, যাতে শর্তের ফলাফলটা থাকবে, অর্থাৎ বাক্যের এই অংশের উপরে ওই ইফ যুক্ত অংশটা ডিপেন্ড করবে। তো কিছু বাক্য এখানে আমরা কয়েকটা বাক্য দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বাক্যটি একটু ভালো করে লক্ষ্য করি। ইফ ইউ কাম বাই বাস ইট উইল বি কুইক। এখানে লক্ষ্য করে দেখুন, এই যে বাক্যটা আছে, বাক্যটার ভিতরে আমরা দুইটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি। ফার্স্ট ফাইনাইট ভার্ব ইজ খাম এন্ড সেকেন্ড ফাইনাইট ভার্ব ইজ বি। এই যে বি এবং খাম, এটা কিন্তু এই বাক্যের ভিতরে দুইটা আপনার ফাইনাইট ভার্ব, যে টেন্সের নিয়ম মেনেছে। এখানেও সে মূল ভার্ব, আবার এখানেও সে মূল ভার্ব। তাহলে এই বাক্যটার ভিতরে দুইটা পার্ট বা দুইটা অংশ আছে। আমরা দুইটা অংশকে আলাদা করি, যদি যেমন এই অংশটাকে আলাদা করলাম এবং ইট উইল বি কুইক এই অংশটাকে আলাদা করলাম। তো একটা অংশ আমরা দেখতে পাচ্ছি ইফ আছে, এই অংশটুকুর অর্থ কি দাঁড়াচ্ছে? যদি তুমি বাসে আসো। তো পরবর্তী অংশটাতে কি বলা হচ্ছে? তাড়াতাড়ি হবে, এটা তাড়াতাড়ি হবে, এতে তাড়াতাড়ি হবে। তাহলে দেখা যাচ্ছে যে ইফ যুক্ত বাক্যটা আমরা যদি আলাদা ট্রান্সলেশন করি, যদি তুমি বাসে আসো, বাক্যের এই অংশটাকে আমরা কি করলাম না, বললাম না, এটাকে কেটে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখুন, বাক্যের এই অংশটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না, বাক্যটা ইনকমপ্লিট। যদিও এখানে ভার্ব আছে কিন্তু বাক্যটা সম্পন্ন হয় নাই, কি বলা হচ্ছে সেটা ক্লিয়ার হয়নি। তাহলে এই অংশটা পরবর্তী অংশের উপরে ডিপেন্ড করে, ইট উইল বি কুইক, তাহলে কি হবে? তাড়াতাড়ি হবে।
যদি তুমি বাসে আসো। তাহলে এই বাক্যটার ভিতরে ইফ যুক্ত অংশটা মানে হলুদ পার্টের অংশটা হচ্ছে গিয়ে শর্তযুক্ত বাক্য, মানে ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারেন। আর এই যে বাকি অংশটা আছে এটাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ক্লজ। তো একই রকম ভাবে পরের দুইটা বাক্য লক্ষ্য করলে দেখা যাবে, ইফ আই ওয়ার আ বার্ড আই কুড ইন দ্য ব্লু স্কাই, আই কুড ফ্লাই, এখানে ফ্লাই দিতে হবে, আই কুড ফ্লাই ইন দ্য ব্লু স্কাই, যদি আমি কি হতাম, পাখি হতাম, আমি নীল আকাশে উঠতে পারতাম। একটু লক্ষ্য করে দেখুন ইফ যুক্ত বাক্যটাতে কি বলা হচ্ছে, যদি আমি পাখি হতাম। আমি যদি এই অংশটুকুতে আর কিছু না বলি তাহলে এই অংশটুকু কিন্তু সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না। কিন্তু আই কুড ফ্লাই ইন দ্য ব্লু স্কাই, আমি নীল আকাশে উঠতে পারতাম, এটা কিন্তু একটা স্বাধীন বাক্য, সে নিজে নিজে একা একাই অর্থ প্রকাশ করতে পারে। তাহলে এই ইফ যুক্ত অংশটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। তো এইভাবে ইফ ইউ রান ইন দ্য রেইন ইউ উইল বিকাম সিক, যদি তুমি রোদে দৌড়াদৌড়ি করো তাহলে কি হবে, অসুস্থ হয়ে পড়বা। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাক্যতেই কিন্তু আমরা ইফ এর একটা টাচ পাচ্ছি, স্পর্শ পাচ্ছি। যদি বাক্যতে ইফ অংশটা না থাকে, এই ওয়ার্ডটা না থাকে, তাহলে সেটা শর্তযুক্ত বাক্য হবে না। ঠিক আছে, তো এরকম ভাবে হয়ে থাকে কন্ডিশনাল সেন্টেন্স গুলো। So there are four types of conditional sentence. First is the zero conditional, second is the first conditional, third is the second conditional, and fourth is the third conditional. তো এইভাবে চারটা পার্টে কন্ডিশনাল সেন্টেন্সকে ভাগ করা হয়ে থাকে। তো এই চারটা ভাগে আসলে ভাগ করার কারণ কি, এটার ভাগ করার কারণ হচ্ছে এই যে বাক্যগুলোর গঠন হবে এখানে টেন্সে একটু পরিবর্তন হবে। আর আমরা জানি যে যখন বাক্যতে টেন্সের পরিবর্তন হয় তখন তো সময়টাও চেঞ্জ হয়ে যায়, অন্যরকম হয়। তো একটা টেন্সের উপরে ডিপেন্ড করে বাক্যের অন্যান্য টেন্স গুলো অন্যরকম হবে। তার মানে দেখা যাচ্ছে আমরা যদি কেউ কন্ডিশনাল সেন্টেন্স মেক করে স্পোকেনে কথা বলতে চাই তাহলে বি কেয়ারফুল ফর দ্য টেন্স স্ট্রাকচার, অর্থাৎ টেন্সের দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। উল্টাপাল্টা টেন্সের বাক্য গঠন করলে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হবে না, সেটা এখানে কিন্তু গ্রামাটিক্যাল অনেক ইরর থাকে, এগুলো খেয়াল করতে হবে। তো আমি একে একে এই চারটা স্টেপই বলবো। প্রথমে জিরো কন্ডিশনাল। হোয়াট ইজ দ্য জিরো কন্ডিশনাল সেন্টেন্স? দ্য জিরো কন্ডিশনাল মিনস আ জিরো কন্ডিশনাল সেন্টেন্স ক্যান বি মেড উইথ টু প্রেজেন্ট সিম্পল ভার্বস। একটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হয় কিভাবে, দুইটা সিম্পল প্রেজেন্ট ভার্বের দ্বারা। তো দুইটা সিম্পল প্রেজেন্ট ভার্ব মানে কি, দুইটা সিম্পল প্রেজেন্ট টেন্স যুক্ত বাক্য, মানে দুইটাই কি হবে, সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, ওয়ান ইজ দ্য ইফ ক্লজ হবে এবং and another one is the main clause হবে। It is used to express general truth and habits। এটাকে কেন ব্যবহার করা হয়, আমরা যে habitual fact মানে চূড়ান্ত সত্য যে বাক্যগুলো আছে বা আমাদের প্রতিদিনের যে হ্যাবিট গুলো আছে এই ধরনের বাক্যগুলোকে এক্সপ্রেস করতে আমরা ব্যবহার করি। The conditional sentence is also used when the result will always happen. This point is very important for you। অবশ্যই বিষয়টা রিয়েলাইজ করতে হবে। তো জিরো কন্ডিশনাল তখনও হয় যখন ফলাফলটা অবশ্যই ঘটবে, আপনি চাইলেও ফলাফলটাকে চেঞ্জ করার ক্ষমতা আপনার থাকবে না, সেই সকল পরিস্থিতিতে আমরা জিরো কন্ডিশনাল বাক্যকে অ্যাপ্লাই করব। তাহলে জিরো কন্ডিশনাল বাক্যতে দুইটা প্রেজেন্ট সিম্পল হবে। তাহলে আমরা এখন জিরো কন্ডিশনাল যুক্ত বাক্যকে একটু দেখবো যেটা কিরকম হয়ে থাকে প্যাটার্ন। অবশ্যই আপনারা ডেস্কটপের উপরে পিকচারটা দেখতে পাচ্ছেন সবাই। তো এই পিকচারটা আমি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে যে একটা কোন আইসক্রিম আমার খুব ফেভারিট। তো এখানে একটা কোন আইসক্রিম দেখা যাচ্ছে যে এখানে তাকে সূর্যের তাপ দেওয়া হচ্ছে, হিট দেওয়া হচ্ছে, তো আস্তে আস্তে সে গলে যাচ্ছে এবং কান্না করছে। তো বাক্যটা কিভাবে তৈরি করা হয়েছে, ইফ আইসক্রিম গেটস ওয়ার্ম ইট মেল্টস। যদি কি করা হয়, আইসক্রিমকে গরম দেওয়া হয় বা উত্তপ্ত করা হয়, সেক্ষেত্রে এটা কি হবে, ইট মেল্টস, এটা গলে যাবে। এখানে লক্ষ্য করে দেখুন এই বাক্যটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ফাইনাইট ভার্ব আছে। সেই দুইটা ফাইনাইট ভার্ব কি কি, প্রথমত এই যে গ্যাটস দেখতে পাচ্ছি এটা একটা ফাইনাইট ভার্ব, এবং এই যে মেল্টস দেখতে পাচ্ছি এটাও একটা ফাইনাইট ভার্ব, কারণ তাদের সাথে অ্যাস যুক্ত হয়েছে। তো এই পুরো অংশটাকে, ইফ যুক্ত অংশটাকে আমরা সিম্পল প্রেজেন্ট বলবো, কারণ ভার্বের সাথে অ্যাস বা ইএস হয়েছে, আর কোনো ভার্ব নেই, তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং ইট মেল্টস এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, দুইটা অংশই কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দেখতে পাচ্ছি। তো এবার বাক্যের অর্থটা কিরকম দাঁড়াচ্ছে, যদি আইসক্রিমকে গরম দেওয়া হয় আইসক্রিমটা গলে যাবে। আচ্ছা একটু ভাবুন তো, আইসক্রিমকে গরম দিলে আইসক্রিম যে গলে যাবে এই বিষয়টাকে আপনি কি চাইলেও বা আমি কি চাইলেও পরিবর্তন করার ক্ষমতা আমাদের আছে, নাকি এটা অবশ্যই ঘটবে বলুন তো? অবশ্যই ঘটবে, আমাদের কাছে অন্য কোনো চয়েস নাই, আইসক্রিমকে আপনি গরম করলে গলবেই, তাহলে ফলাফলটা অবশ্যই হচ্ছে। তাহলে এখানে ওই আপনার চিরন্তন সত্য বিষয়টা বলা যায়। তাহলে এই বাক্যটাকে আমরা এখন জিরো কন্ডিশনাল বলবো। তাহলে জিরো কন্ডিশনাল বাক্যগুলো কি হবে, দুইটাই সিম্পল প্রেজেন্ট হবে এবং ফলাফলটা অবশ্যই ঘটবে। পরবর্তী বাক্যটা একটু লক্ষ্য করি, আইসক্রিম মেল্টস ইফ ইট গেটস ওয়ার্ম। বাক্যটাকে ঘুরাই দিছি আমরা, আইসক্রিমটা গলে যায় যদি কি করা হয়, আইসক্রিমকে গরম করা হয়। মানে আমরা ইফ যুক্ত অংশটাকে পরেও লিখতে পারবো আর স্বাধীন বাক্যটাকে আগেও লিখতে পারবো। তো এভাবে ইফ যুক্ত বাক্যগুলোকে তৈরি করা যেতে পারে।
এবার আরো কিছু উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা জেনারেল স্ট্রাকচার আমি লিখেছি বোঝার জন্য, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ডট ডট এক্সট্রা অংশ হবে, পরে আবার প্রেজেন্ট সিম্পল। ফর এক্সাম্পল, এখানে এই বাক্যটা দেখি, ইফ ইট রাইন্স ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড। যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? পুকুরে পানি বেড়ে যাবে। ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড, বৃষ্টি হলে পুকুরে পানি বেড়ে যাবে। এটা কিন্তু একেবারেই সত্য কথা, এটা অস্বীকার করার কোনো স্কোপ নেই। বৃষ্টি হলে পানির পরিমাণ অবশ্যই বাড়বে, তাহলে ফলাফলটা অবশ্যই ঘটছে। তাহলে এখানেও এটা কিন্তু ইফ যুক্ত বাক্য আছে এবং এটাকে জিরো কন্ডিশনাল বলবো। বাক্যের প্যাটার্ন লক্ষ্য করি আমরা, ইটের পর রেইজ, এটা কিন্তু একটা ভার্ব। এই রেঞ্জটা কিন্তু ভার্বও হইতে পারে আবার নাউনও হইতে পারে, এমন একটা ওয়ার্ড কিন্তু এই রেঞ্জ। তো এখানে ভার্ব, তো এখানে এটাও সিম্পল প্রেজেন্ট হয়েছে। ওয়াটার রেইজেস, হ্যাঁ, ইন দ্য পন্ড, এখানে এই যে রেইজের সাথে যে অ্যাস হয়েছে এটাও সিম্পল প্রেজেন্ট। তাহলে এটা একটা কি আপনার জিরো কন্ডিশনাল বাক্য। ইফ ইউ পুশ দ্য বাটন ইট লাইটস আপ, যদি কি করা হয় মানে বাটনটা মানে ওই সুইচে চাপ দেওয়া হয় তাহলে লাইটে জ্বলে উঠবে। তো এটাও একবারে সহজ একটা বিষয়, ঘটবে ফলাফল। ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, যদি পানিকে কি করা হয়, উত্তপ্ত করা হয়, তাহলে এটা কি হবে? সেদ্ধ হবে, খুব স্বাভাবিক। এখন আমি যদি পানিকে কি করি, ফ্রিজে রাখি, তাহলে সেটা কি হবে বলুন তো? ঠান্ডা হবে। এটাও সত্য, চাইলে আমরা এইভাবে বাক্যগুলো তৈরি করতে পারি। তাহলে ফলাফলগুলো যখন অবশ্যই ঘটবে, তখন সেই সকল বাক্যগুলোকে আমরা জিরো কন্ডিশনাল বলবো এবং উভয় পাশেই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো এইভাবে আমরা অনেক অনেক বাক্য তৈরি করে প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারবো। তো ইট ওয়াজ দ্য ফার্স্ট কন্ডিশনাল, সরি জিরো কন্ডিশনাল। এখন আমরা ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে বলবো। হোয়াট ইজ ফার্স্ট কন্ডিশনাল? আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনালের মধ্যে একটু স্যামিলারিটি আছে, সেম জিনিস আছে। এই জন্য অনেকে কন্ডিশনাল সেন্টেন্স গুলোকে তিনটা পার্টে ভাগ করে। জিরো কন্ডিশনাল অনেকে বলে না, অনেকে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল বলে। তো আমি এখানে আপনাদেরকে বলবো কেন জিরো কন্ডিশনালটাও বলতে হবে। তো ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনালের মধ্যে মিলটা কোথায়? A first conditional sentence contains a present simple tense after if, মানে ইফ এর পরে যে অংশটা হয় সেটা সিম্পল প্রেজেন্ট হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বাম পাশের অংশের সাথে জিরো কন্ডিশনালের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এন্ড দেন আ ফিউচার সিম্পল ক্লজ, এবং পরবর্তী যে অংশটা থাকে সেটা সিম্পল ফিউচার মানে ফিউচার ইনডিফিনিট হয়। ইট ইজ ইউজড টু এক্সপ্রেস থিংস দ্যাট মেনি হ্যাপেন্স ইন দ্য ফিউচার। ঠিক আছে, এটা হচ্ছে এমন একটা বিষয়ের কথা এক্সপ্রেস করে যেটা ভবিষ্যতে ঘটতেও পারে। ঠিক আছে, বাট ইউ ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, কিন্তু আপনি জানেন না আসলে কি ঘটবে। ইট ডেসক্রাইব পসিবল থিংস, পজিটিভ একটা থিংকে এটা ডেসক্রাইব করে। বাক্যের প্যাটার্ন বোঝার আগে আমরা এখানে একটু পড়ে নিই। এখানে ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটা প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটা ফিউচার টেন্স, ফিউচার ক্লজ থাকে। এই রকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতেই ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি আপনি নিশ্চিত না হবেই যে 100%, কারণ ভবিষ্যতের ঘটনাগুলো আমরা কখনোই পুরোপুরি শিওর হয়ে বলতে পারি না। এটা হতেও পারে, নাও হতে পারে, কারণ ভবিষ্যতে তো আমরা যেতে পারছি না। এটা সম্ভাব্য ঘটনা হয়ে থাকে, এর জন্য প্রবাবিলিটি। হ্যাঁ, তো আমরা এখানে এক্সাম্পল থেকে বুঝি, পিকটা থেকে। এখানেও আমি কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কথাটাও কিন্তু বলেছিলাম, এরকম একটা বাক্য ওখানে মেক করেছিলাম। তো এখানেও আমরা বৃষ্টি হওয়া নিয়ে একটা বাক্য বলবো, ইফ ইট ফ্রাইজ। এখানেও আমরা বলছি যে যদি বৃষ্টি হয়, তখন বলেছিলাম কি, যদি বৃষ্টি হয় পুকুরে পানি বেড়ে যাবে। কিন্তু এখন আমি কি বলছি লক্ষ্য করে দেখুন তো, যদি কি হয়, আপনার বৃষ্টি হয়, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল স্টে অ্যাট হোম, আমি বাসায় অবস্থান করব। একটু লক্ষ্য করে দেখছেন, এখানে স্ক্রিনের উপরে যে মেয়েটা আছে সে শুয়ে আছে সোফার উপরে। তো এই কাজগুলো আমরা অনেকেই করি বৃষ্টি বাদলের দিনে, যদি বাইরে কোনো কাজ থাকে সেক্ষেত্রে আমরা ওই দিন রেস্টেই থাকি বা যাই না কাজে, বিশ্রাম নেই। তাহলে বৃষ্টি হলে যে পুকুরে পানি বাড়বে এই টাইপের বাক্যই যে আমাকে বলতে হবে তা কিন্তু নয়। এমনও তো হতে পারে বৃষ্টি হলে আমি কি করব, রেস্ট নিব, বৃষ্টি হলে আমি মুভি দেখবো, বৃষ্টি হলে আজকে আমি খিচুড়িও রান্না করব বাসায়। এই যে বিষয়গুলো আমি বলছি এটা কিন্তু হতেও পারে, নাও হতে পারে। যেমন ধরুন আমি এখানে বলেছি যে বৃষ্টি হলে আমি কি করব, বাসায় অবস্থান করব। এখন ধরুন কোনো একটা বিপদ হলো, হঠাৎ করে আপনার একটা ফোন আসলো যে আপনাদের রিলেটিভ, আপনার কেউ অসুস্থ হয়ে পড়েছে, হঠাৎ তাকে হসপিটালে নিতে হবে। তো আপনি চাইলেও কিন্তু তখন কি করতে পারছেন না, ওই বাসায় যে স্টে করার সিদ্ধান্ত নিয়েছেন সেটা নাও হতে পারে, সেটা করতে পারছেন না। তো এটা না হওয়ারও সম্ভাবনা আছে, তো এটা চিরন্তন সত্য নয়। তো এক্ষেত্রে বাক্যের প্যাটার্নটা কিভাবে গঠিত হয়েছে, এখানে ছিল এটা সিম্পল প্রেজেন্ট মানে রেঞ্জ, কিন্তু এখানে আমরা আয়ের সাথে এই যে আপনার সংক্ষেপে যে লিখেছে আয়ের সাথে কিন্তু এটা উইল বা আউল, হ্যাঁ, আউল স্টে অ্যাট হোম, এটা ফিউচার টেন্স। তাহলে যদি বৃষ্টি হয় আমি বাসা অবস্থান করব, এটা ফিউচার হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে বাক্যগুলো হয়ে থাকে। আরো কিছু উদাহরণ আমরা দেখবো নিচে। স্ট্রাকচার তো এখানে বললাম, ইফ ইউ ডোন্ট লিভ সুন ইউ উইল মিস দ্য ট্রেন, যদি তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে না যাও বা রওনা না দাও, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি কি করবা, ট্রেনটা মিস করবা। এখন ট্রেনটা মিস তো নাও হতে পারে, এটা তো 100% গ্যারান্টি দিয়ে আপনি বলতে পারেন না। এমনও তো হতে পারে আপনি
যেদিন লেট করেছেন ওই দিন ট্রেনও লেট করেছে, ট্রেনও কোনো কারণে ডিলেই করে আপনার স্টেশনে এসেছে, আপনি ট্রেন পেতেও পারেন। তাহলে এখানে এটা ঘটবে যে 100% গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, একটা সম্ভাবনা। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, ফার্স্ট কন্ডিশনাল বলবো, এবং বাক্যের প্যাটার্ন প্রথম অংশ হবে সিম্পল প্রেজেন্ট এবং পরবর্তী অংশ হবে ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে ইফ ইউ ডোন্ট লিভ সুন, এখানে দেখুন লক্ষ্য করে ডোন্ট, এখানে আমি একটা পয়েন্টের কথা আপনাদেরকে বলছি, আপনারা অনেকেই ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এই বিষয়গুলো দেখে একটু কনফিউজড হয়ে যান। একটা সহজ কথা বলে দিই, বাক্যের ভিতরে যখন ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট আসে সবসময় আপনাকে মনে রাখতে হবে সেটা হয়তো বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয় অথবা সিম্পল পাস্ট টেন্স হয়। যেহেতু আমরা এখানে ডোন্ট ব্যবহার করেছি নেগেটিভের জন্য, তো অবশ্যই এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ এই দুইটা টেন্স ছাড়া কখনোই ডোন্ট, ডাজন্টকে ব্যবহার করা যায় না। আর এর কারণ কি, কারণ এই দুইটা বাক্যতে কখনো হেল্পিং ভার্বকে আমরা সাধারণত খুঁজে পাই না, তো নট দেওয়ার জন্য ঢুকে আমাকে হেল্পিং ভার্ব হিসেবে আনতে হয়। তাহলে এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, তো এটা যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে পরে একটা ফিউচার ইনডিফিনিট, ইউ উইল মিস দ্য ট্রেন। তো একটা জিনিস মনে রাখতে হবে, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এই জন্য আমরা এখানে ইউজ বা মিস ব্যবহার করেছি। ওকে, তো পরের বাক্য দেখি আমরা, ইফ আই হ্যাভ ইনাফ মানি, যদি আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা থাকে, আই উইল হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করব। তাহলে এখানে প্রথমটা সিম্পল প্রেজেন্ট ছিল, হ্যাভ দিয়েও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য তৈরি করা যায়, যেমন আই হ্যাভ এনাফ মানি, এখানে একটা সিম্পল প্রেজেন্ট। আমি মাঝে মধ্যে বলতে পারি না আমার কাছে এটা আছে, যেমন ধরুন আই হ্যাভ আ লট অফ মানি, আই হ্যাভ আ লট অফ অ্যামাউন্ট বা মানি, হ্যাঁ, বা আই হ্যাভ আ কম্পিউটার, এভাবে আমরা বাক্য কিন্তু বলতেই পারি। তাহলে আই হ্যাভ আ কম্পিউটার ইন দিস সেন্টেন্স ইজ আ সিম্পল প্রেজেন্ট, কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে এই যে হ্যাভ বলছি এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট। অনেকে আবার ভাবে হ্যাভ আসলে এটা পারফেক্ট হয়ে যাবে, এই ধারণাটা কিন্তু ঠিক না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ আই হ্যাভ এনাফ মানি আই উইল হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সহযোগিতা করব, আসলে এটা নাও হইতে পারে। অনেকে বলে টাকা হলে এটা করবে ওটা করবে, হওয়ার পরে আর মনে থাকে না গরিবদের কথা, তখন আমার ভাবে যে ব্যাংকের সেভিংস করলে ভালো হবে, তো আপনার মন মানসিকতা চেঞ্জ হয়েও যেতে পারে। ঠিক আছে, তাহলে আইল নট গো টু দ্য মার্কেট, সরি আইল নট গো টু দ্য মার্কেট ইফ ইট রেইনস টুডে, আমি একটু বাক্যটাকে ঘুরাই দিছি, আইল নট গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব না যদি কি হয়, বৃষ্টি হয়। তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাক্যতেই এখানে আমরা ইফ যুক্ত বাক্যতে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করেছি এবং পরবর্তী অংশটাতে ফিউচার ইনডিফিনিট ব্যবহার করেছি, এবং তখন ঘটনাটা সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়েছে। তো এইভাবে আমরা বাক্যগুলোকে গঠন করব। তো আপনারা এরকম কিছু বাক্য তৈরি করুন। তো I hope আপনারা জিরো কন্ডিশনাল এন্ড ফার্স্ট কন্ডিশনাল বুঝতে পেরেছেন। অবশ্যই দুইটার মধ্যে একটু সিমিলারিটি ছিল। আশা করি এখন থেকে নিয়মিত আপনারা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল অ্যাপ্লাই করে বাক্য তৈরি করতে পারবেন। তো এখন আমরা আলোচনা করব দ্য সেকেন্ড কন্ডিশনাল। হোয়াট ইজ দ্য সেকেন্ড কন্ডিশনাল? আফটার ইফ ইট ইউজ দ্য সিম্পল পাস্ট and then would and the infinitive. তাহলে বাক্যের ফার্স্ট প্যাটার্ন কি, ইফ যুক্ত বাক্যের পরে বা ইফ এর পরে আমরা একটা সিম্পল পাস্ট দেখব। তো হোয়াট ইজ সিম্পল পাস্ট? ইটস আ পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, এরকম একটা বাক্য দেখব। এবং পরবর্তী বাক্যতে আমরা দেখতে পাচ্ছি উড, একটা মোডাল ভার্ব ব্যবহার করতে, উড, কুড এই টাইপের, মানে পাস্ট টেন্স ইন্ডিকেটর মোডাল ভার্বগুলোকে ব্যবহার করতে হবে। অ্যাকচুয়ালি মোডাল ভার্বের মধ্যে আপনি কিন্তু কোনো ফরম্যাট পাবেন না ভার্বের, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু মোডাল ভার্বের মধ্যে এমন কিছু ভার্ব আছে যেগুলো পাস্ট টেন্স ইন্ডিকেটর হয়ে থাকে, মানে পাস্টকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ধরুন ক্যান, পারা, এটা প্রেজেন্ট সেন্স দিতে পারে, আবার মেই এটা ভবিষ্যৎ সেন্স দিতে পারে, উইল এটা ফিউচার সেন্স দেয়, উইল কিন্তু কখনো অতীত সেন্স দেওয়ার ক্ষমতা রাখে না। কিন্তু উড এই শব্দটা প্রেজেন্টেও দিতে পারে, আবার অতীত দেওয়ারও ক্ষমতা রয়েছে, তার মানে উডের অতীতকাল বলারও ক্ষমতা রয়েছে। তো এরকম উডের মতো আর কি কি ওয়ার্ড আছে, কুড আছে, মাইট আছে। তাহলে এইরকম ভাবে পরবর্তী বাক্যে আমরা মাইট, কুড, উড এই টাইপের মোডাল ভার্বকে ব্যবহার করে বাক্য গঠন করব। উইল কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে, যেগুলো ফিউচারকে নির্দেশ করতে পারে। তো বাক্যে এখানে আমরা কিছু একটা বাক্য দেখি, আমি বাক্যটা দেখলে আপনাদের কাছে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো এখন একটু ডিফিকাল্ট হবে অন্যান্য দুইটার চাইতে, অথবা একটু কঠিন মনে হতে পারে আপনার কাছে। আচ্ছা, চিন্তা কোনো কারণ নাই, সমস্যা নাই, আমি ক্লিয়ার করে দিব। তো প্রথম অংশটা আমরা একটু দেখি। এখানে তো প্যাটার্নটা আমরা দেখেছি, ইফ প্লাস পাস্ট সিম্পল পরে প্রেজেন্ট কন্ডিশন, মানে এখানে এই যে উড, উড এগুলো থাকবে। ইমাজিনারি সিচুয়েশন ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার। ইমাজিনারি সিচুয়েশন মানে একটা কল্পনীয় একটা বিষয়বস্তু আপনি কল্পনা করবেন। যেমন ধরুন, ইফ আই ওন $1,000,000, যদি আমি $1,000,000 জিতে যেতাম, অনেক লক্ষ লক্ষ ডলার জিতে যেতাম বা জিততাম, আই উড বাই আ নিউ কার, তাহলে আমি একটা গাড়ি কিনতাম। তার মানে আপনি অতীতকালের এমন একটা ঘটনার কথা বলতেছেন যে অতীতকালে যদি আপনার এটা হইতো তাহলে আপনি ওইটা করতেন। মাঝে মধ্যে আমরা এটা বলি না যে যদি আমি স্কুল লাইফে, ঠিক আছে,
ভালো টিচার পেতাম তাহলে আমি ঠিকই এ প্লাস পেতাম। এই যে আপনি একটা কথা বলেছেন যেটা কিন্তু অতীতে ঘটে গেছে, এখন কিন্তু ঘটে নাই। তো আপনি এখানে ইমাজিনারি সিচুয়েশনের এমন কিছু বাক্য অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে সেটা সেকেন্ড কন্ডিশনাল হবে। তাহলে আপনি মিলিয়ন ডলার জেতা একটা কল্পনীয় একটা বিষয়বস্তু, যেটা ঘটার সম্ভাবনা তখনও ছিল না, হয়তো বা এখনো নাই, কিন্তু আপনি ভাবলেন আর কি। তাহলে এখানে লক্ষ্য করে দেখুন, আমি আয়ের পরে ওন দিয়েছি, উইন থেকে ওন, এটা একটা পাস্ট টেন্স ইন্ডিকেটর, তাই না? মিলিয়ন ডলার, তাহলে এখানে পরবর্তী অংশটা হবে ওই যে উড কুড মাইট এগুলো ইউজ করে। তাহলে আই উড বাই আ নিউ কার, আমি নতুন একটা গাড়ি কিনতাম। তাহলে এখানে দুইটা অংশই বাক্যে পাস্ট টেন্সের সময়কে নির্দেশ করবে। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, যদি আমি তুমি হতাম, আর ইজ ইট পসিবল, আমার পক্ষে কি আপনি হওয়া পসিবল, বা আপনার পক্ষে আমার আমি হওয়া কি পসিবল? এটা কিন্তু পসিবল নয়। তাহলে এটাও একটা ইমাজিনারি সিচুয়েশন, কল্পনীয় একটা বিষয়বস্তু, আপনি ভেবে বললেন কথাটা। যদি আমি তুমি হতাম, আই উড কুইট স্মোকিং, আমি কি করতাম, ধূমপান ছেড়ে দিতাম। বা অন্য যে কোনো একটা কিছু আপনি বলতে পারেন, যদি আমি তুমি হতাম, আমি কিন্তু কি জানি এই তার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম না। আমি যদি তুমি হতাম, আমি কিন্তু ঠিকই ভালো করে পড়াশোনা করতাম। আমি যদি তুমি হতাম, তাহলে আমি ফ্যামিলির অনেক টেক কেয়ার করতাম। এরকম অনেক কিছুই বলা যেতে পারে, যেটা দুইটাই পাস্ট হবে। তাহলে এখানে আমরা উড কুড মাইন্ড ইউজ করতে পারি, নো প্রবলেম। ওকে, আরো কিছু বাক্য আমরা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। স্ট্রাকচার তো দেখাইছে এখানে। আচ্ছা, তবে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আনুষ্ঠানিক লেখায় আমরা সাধারণত অ্যাকচুয়ালি আই হি সি এদের সাথে কিন্তু ওয়াজ কে ব্যবহার করি, মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ কে ইউজ করে থাকি। কিন্তু এই ইফ যুক্ত বাক্যতে, কন্ডিশনাল সেন্টেন্সে, ঠিক আছে, সাধারণত আপনার এই সকল পার্সনের ক্ষেত্রে ওয়ারই হবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন উপরে এই বাক্যটাতে আমি কিন্তু আয়ের ওয়াজ ইউজ করি নাই, ওয়ার ইউজ করেছি। তাহলে শর্তযুক্ত বাক্যগুলোতে আয়ের সাথে, হি এর সাথে, সি এর সাথে, সবার সাথেই পাস্ট টেন্স বোঝাতে ওয়ার ইউজ করতে হয়। ঠিক আছে, সেখানে কিন্তু আপনার ভার্বের নিয়ম অ্যাপ্লাই করতে যাবেন না। আচ্ছা, ইন ফর্মাল রাইটিং ইউ মাস্ট ইউজ ওয়ার ইনস্টেড অফ ওয়াজ উইথ আই, হি অর শি, ইট হ্যাজ টু ইউজেস। এটা কিন্তু আবার দুইটা ব্যবহার আছে, মাঝে মধ্যে ওয়াজ হয়, তো পরিস্থিতি কোনটা আমরা একটু দেখবো পরে। তো এখানেও আরেকটা বাক্য দেখা যাচ্ছে, ইফ আই ওয়াজ রিচ, যদি আমি ধনী হতাম, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি পুরো বিশ্ব ভ্রমণ করতাম। ইফ আই আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ আই ওয়াজ রিচ, আমি কি করতাম, পুরো বিশ্ব ভ্রমণ করতাম যদি আমি ধনী হতাম। ঘুরাইয়া দেওয়া যাবে, তবে ঘুরাইয়া দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যদি শর্তযুক্ত বাক্যটাকে মানে ইফ যুক্ত বাক্যটাকে বামে রাখি, তাহলে ওই যে ইফ যুক্ত অংশের পর একটা কমা ইউজ করতে হবে। আর যদি আমরা স্বাধীন বাক্যটাকে প্রথমে নিয়ে আসি, তাহলে কমা ব্যবহার করার দরকার নেই, মানে ইফ যুক্ত বাক্য পরে হল। দুই রকমের ব্যবহারটা আমরা দেখবো, মাত্র বললাম না সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স দুই রকমের ব্যবহার। যথা ফার্স্ট ব্যবহারটা কি, the structure can be used to talk about things in the future that are probably not going to be true. It is as like an imagination, মানে মাত্র আমি যে এক্সাম্পলটা আপনাদেরকে দেখালাম, মানে জাস্ট কল্পনা করে নিয়েছেন, যেটা আসলে অ্যাকচুয়ালি ঘটে নাই বা ঘটার সম্ভাবনা ছিল না, আপনি জাস্ট মনে করে নিয়েছেন, কল্পনা করে নিয়েছেন। সেকেন্ড কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি, এরকম অর্থ প্রদান করে। ফর এক্সাম্পল, ইফ আই ওন দ্য লটারি আই উড হেল্প দ্য পুয়ার, যদি আমি লটারিতে জিততাম তাহলে আমি গরিবদেরকে সহযোগিতা করতাম। ইফ আই মিট দ্য মিনিস্টার, যদি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারতাম আর কি, সাক্ষাৎ করতাম। আউড হাগা, আমি তাকে কি করতাম, জড়িয়ে ধরতাম। হি উড শাইন লাইফ ইফ হি ওয়ার্কড হার্ড, সে জীবনে উন্নতি করতে পারতো যদি সে কঠোর পরিশ্রম করতো, কিন্তু করেও নাই, উন্নতিও করে নাই। তাহলে এইখানে এই যে বাক্যগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আপনার ইমেজিনারি সিচুয়েশন, মানে অতীতকালে কোনো একটা ঘটনা হয় নাই, আমি জাস্ট কল্পনা করে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ইউজ করেছি। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো সেকেন্ড ইউজেস কি, দ্য স্ট্রাকচার অলসো ক্যান বি ইউজ টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট দ্যাট ইজ ইম্পসিবল অ্যাজ ইট ইজ নট ট্রু, বর্তমান সময় কোনো একটা অসম্ভব কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হবে, সম্ভাবনা বা সত্য নয় তা বোঝাতে বর্তমান সময়কে। যেমন ধরুন, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড নেভার গো আউট উইথ হিম, আমি কখনো তার সাথে বাইরে যেতাম না বা যাব না। আচ্ছা সরি, বাক্যটা এইভাবে হবে, যদি আমি তুমি হই তাহলে কখনোই আমি তার সাথে বাইরে যাব না, যদি আমি কি হই, তুমি হই। আচ্ছা, ইফ আই হ্যাড আ প্লেন, যদি আমার প্লেন থাকে, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, আমি পুরো বিশ্ব কি করতাম, ভ্রমণ করতাম। তো এখানে একটু লক্ষ্য করে দেখুন বাক্যতে, এই এখানে হ্যাড দিয়েছি, ওয়ার্ড দিয়েছি, তো এই যে সেন্স গুলো, এটা অনেকটা প্রেজেন্ট সেন্স, বর্তমান সেন্সের কথা নির্দেশ করছে। তাহলে আমি কি করতাম, পুরো বিশ্বটাকে ভ্রমণ করতাম। তবে এই সকল বাক্যগুলোতে অ্যাকচুয়ালি কোনো ভার্ব থাকবে না যুক্ত অংশে, মানে আমরা ফাইনাইট ভার্ব, মানে কোনো কাজ খুঁজে পাবো না। আমরা বাক্যতে ওয়াজ, ওয়ার,
বা am is are এই সকল টু বি ভার্ব গুলোকে বা হ্যাভ ভার্বকে কখন ব্যবহার করি? যখন বাক্যের ভিতরে কোনো অ্যাকশন থাকে না, গতি থাকে না, কাজ থাকে না। আমার কোনো কিছুর মালিকানা আছে বা আমি আমার নিজের কোনো একটা পরিচয় বলছি বা অবস্থান বলছি, সেই সকল ক্ষেত্রে আমরা am is are was were বা have has কে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে সেটা অনেকটা প্রেজেন্ট সেন্সের মতো দিতে পারে। তো এরকম ভাবে আরো কিছু এক্সাম্পল এখানে আছে। ইফ শি ওয়ান্ট ইল, যদি সে অসুস্থ না হতো, শি উড গো টু দ্য স্কুল, সে স্কুলে যেত। ঠিক আছে। আচ্ছা, ইফ আই ওয়ার 22, যদি আমি আমার বয়স 22 হতো, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, আমি পুরো বিশ্ব ভ্রমণ করতাম। ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, যদি আমার তার ঠিকানাটা জানা থাকতো, আই উড গো টু মিট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করতে যেতাম। তো এইভাবে বাক্যগুলোকে গঠন করতে হবে। তাহলে জাস্ট আপনার মাথার মধ্যে এটা রাখতে হবে, যখন সেকেন্ড কন্ডিশনাল হবে তখন ইমাজিনারি সিচুয়েশন গুলো চলে আসবে, অবাস্তব কোনো কিছুর কথা আমি বলবো। আর অবাস্তব কোনো কিছুর কথা বললেই সেক্ষেত্রে প্রথম অংশ পাস্ট হবে, ইফযুক্ত বাক্য, এবং পরবর্তী অংশ কি হবে? উড যুক্ত হবে। ঠিক আছে, উড, কুড, মাইট। আমি যেখানে উড ব্যবহার করেছি আপনি চাইলে এখানে উডের পরিবর্তে কুড বা মাইটও ইউজ করতে পারেন, নো প্রবলেম। ওকে, গট ইট? So it's the third final part for conditional sentence. It will be the third conditional. What is third conditional? আচ্ছা, থার্ড কন্ডিশনাল বলার আগে আমি কিছু এক্সাম্পল এখানে দেখাই। ইফ ক্লজ কন্ডিশন তো বোঝাবে, মেইন ক্লজ রেজাল্ট বোঝাবে, এটা আমরা জানি। ইফ আই হ্যাড গট আ গোল্ড মেডেল, ইফ আই হ্যাড গট আ গোল্ড মেডেল, যদি আমি একটা স্বর্ণের মেডেল জিততাম, যদি আমি কি করতাম, একটা স্বর্ণের মেডেল জিততাম, তাহলে কি হতো? এখানে একটা স্বর্ণের মেডেল দেখা যাচ্ছে। আর হ্যাভ বিন হ্যাপি, আমি খুব খুশি হতাম, আমি খুব খুশি হতাম। আচ্ছা, এখানে একটা কথা আমি আপনাদের বলি যে স্পোকেনে আসলে অ্যাকচুয়ালি ফার্স্ট ইনডিফিনিট এবং ফার্স্ট পারফেক্ট পারফেক্ট দেয়ার আর বথ মিনিং আর সেম, দুইটার মিনিংই কিন্তু একই রকমের। ঠিক আছে, আমি যদি বলতাম ইফ আই গট আ গোল্ড মেডেল, এটার অর্থ কি হতো? যদি আমি সোনার মেডেল জিততাম। এখন আমি যেখানে হ্যাড ইউজ করেছি, পাস্ট পারফেক্ট করেছি, অর্থ কিন্তু সেম। যদি আমি কি করতাম, স্বর্ণের মেডেল জিততাম, অর্থ একই দাঁড়াচ্ছে, কিন্তু এখানে টেন্সে একটু পরিবর্তন হয়েছে। এই জন্য কন্ডিশনাল সেন্টেন্সে পরবর্তী যে অংশটা হবে সেখানে উড তো আমরা ব্যবহার করবই, কিন্তু তারপরে হ্যাভ ব্যবহার করতে হবে, অবশ্যই হ্যাভ দিতে হবে, তা না হলে বাক্য ভুল। তার মানে এখানে এইটা পারফেক্ট হওয়ার কারণে, মানে হ্যাভ ভার্বকে ইউজ করার কারণে আমাকে পরেও হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে, এবং দুইটা বাক্যই কিন্তু পাস্ট টেন্স, অতীত সময়কেই নির্দেশ করবে। যদি আমি স্বর্ণের মেডেল জিততাম, আমি খুব খুশি হতাম। এখন আপনি হয়তোবা ভাবছেন যে হ্যাভ ব্যবহার করে এটা কিভাবে পাস্ট হলো? এটার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার আগে উড আছে, আর মোডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। আমি চাইলেও হ্যাভকে হ্যাড লিখতে পারবো না, তাহলে এই উডটা পাস্ট টেন্সকে নির্দেশ করবে। তো বাক্যে তাহলে অর্থটা একই রকমের দাঁড়াচ্ছে, তাহলে এটাও একটা ইমাজিনারি সিচুয়েশন, একই রকমের অর্থ দাঁড়াচ্ছে, কিন্তু প্রথমটা পাস্ট হওয়াতে, পাস্ট পারফেক্ট হওয়াতে আমরা পরবর্তী অংশটা তো পাস্ট পারফেক্ট ইউজ করেছি। আচ্ছা, পরবর্তী বাক্যটা দেখি আমরা। ইফ দ্য ওয়েদার হ্যাড বিন গুড, যদি আবহাওয়াটা ভালো হতো, উই উড হ্যাভ গোন ওয়াটার, কি ওয়াটার স্কিং। ঠিক আছে, ওই যে পানিতে আপনার যে ওয়াটার করে, মানে ওই যে দেখা যাচ্ছে যে ওয়াটার স্কিং করা। তো এখানে যদি হতো, আবহাওয়াটা ভালো হতো, আমরা এই যে এই রাইডটাতে চড়তাম। ঠিক আছে, স্কিং, আমি এটা কখনো চড়ি নাই, কারণ পানি আমি খুব ভয় পাই, সাঁতার জানি না। তো তো এখানে তাহলে দেখতে পাচ্ছি আমরা হ্যার ইউজ করেছি, হ্যার এর পরে বিন আছে। তো এখানে একটা কথা বলি যে এই দুইটা বাক্যের মধ্যে একটু সিলি একটা পার্থক্য আছে, ডিস্টেন্স আছে। হোয়াটস দ্য ডিস্টেন্স? এই বাক্যতে অ্যাকশন আছে, গতি আছে। গট, গট মানে পাওয়া, ইটস আ ভার্ব। ঠিক আছে, পাওয়া একটা কাজ বোঝাচ্ছে। ঠিক আছে, আপনি কষ্ট করে পেয়েছেন এটা। এই বাক্যতে আবহাওয়া ভালো হওয়া, এখানে আবহাওয়া কোনো কাজ করছে না, কিন্তু যেহেতু এখানে আবহাওয়া কোনো কাজ করছে না, এখানে কোনো গতি নেই, অ্যাকশন নেই, তারপরেও কিন্তু বাক্যটাকে পারফেক্ট করা যাবে। যেমন ধরুন, দ্য ওয়েদার ইজ গুড, দ্য ওয়েদার ইজ গুড, ইটস আ সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি আমি এটাকে সিম্পল কন্টিনিউয়াস করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস করি, তাহলে কি হবে? দ্য ওয়েদার ইজ বিং গুড, বিইএন, বিং গুড। আর যদি এটাকে পারফেক্ট করি, দ্য ওয়েদার কি হবে? হ্যাজ বিন। ঠিক আছে, হ্যাজ বিন কি গুড। তো এইরকম ভাবে এখানে হ্যাড, এই যে বিনটা দেখতে পাচ্ছি, টু বি ভার্ব, এটাই কিন্তু এই বাক্যের মেইন ফর্ম। তাহলে এটা পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে পরবর্তী অংশ তো আমাকে হ্যাভ ইউজ করতে হবে। উই উড হ্যাভ গোন ওয়াটার, হ্যাঁ, ওয়াটার স্কিং। তো এইভাবে বাক্যটা গঠন হয়েছে। ইফ ইউ হ্যাডন্ট লাইড, যদি তুমি মিথ্যা না বলতা, ইউ ওন্ট হ্যাভ এন্ডেড আপ দ্য প্রিজন। আচ্ছা, তুমি প্রিজন মানে জেলখানা থেকে কি করতা? মুক্তি পেতে পারতা। তুমি জেলখানা থেকে কি করতে পারতা? মুক্তি পেতে পারতা। ঠিক আছে, এখানে নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এইভাবে, কোনো সমস্যা নেই। আমরা নেগেটিভ বাক্য এভাবে তৈরি করতে পারবো। আপনি চাইলে এখানে যে কোনো বাক্য নেগেটিভ করতে পারবেন, নো প্রবলেম। তবে বি কেয়ারফুল, আমরা যখন নেগেটিভ বাক্য গঠন করব,
একটা বাক্যের ভিতরে যেন দুইবার কোনো নেগেটিভ ওয়ার্ড চলে না আসে। যেমন আপনি একটা বাক্যতে নট ইউজ করেছেন ডাজন্ট, আপনি নেভার কিন্তু ওই বাক্য দ্বারা ব্যবহার করতে পারবেন না। আপনি আমার নেভার ব্যবহার করেছেন, ডাজন্ট ব্যবহার করতে পারবেন না, ডু নট ব্যবহার করতে পারবেন না, দুইবার যেন নট না চলে না আসে, এটা মনে রাখতে হবে। এবার একটু এক্সপ্লেনেশন ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিই বিষয়টা। থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স থাকে এবং তারপর উড হ্যাভ থাকে এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। পাস্ট পার্টিসিপল মানে ভার্বে ভি থ্রি, কারণ হ্যাভ এর পরে ভি থ্রি হবে ভার্বে, এটা আমরা জানি, এগুলো এখন নতুন করে বলার মতো কিছু নাই। It talks about the past and describes a situation that didn't happen and imagine the result of the situations. মানে যেটা হয় নাই কিন্তু আমি ওই রেজাল্টের কথা চিন্তা করে নিচ্ছি, কল্পনা করে নিচ্ছি, এরকম একটা বিষয়টা। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল। ইফ আই হ্যাড বিন ইন ইয়োর পজিশন, আমি যদি তোমার অবস্থানে থাকতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার, আমি ওখানে যেতাম না। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি ওখানে যেতাম না। আচ্ছা, এই যে বিষয়গুলো আছে এখানে কিন্তু আপনার ইমাজিনারি সিচুয়েশন নাও হতে পারে, একটু লক্ষ্য করেছেন আপনি? আচ্ছা, যদি যদি তোমার অবস্থানে থাকতাম, হ্যাঁ এমন হতেও পারতো। দেখা গেল যে আপনি আপনার বন্ধুকে কোন একটা কথা বলছেন, সে কোন একটা ভুল করেছে, তো যদি আমি সেই দিন তোমার জায়গায় থাকতাম, মানে আপনি যদি ওখানে প্রেজেন্ট থাকতেন, এটা হতেও পারতো কিন্তু হয়নি, তাহলে আপনি এই কাজটা করতেন, তাহলে তার ফলাফলটা কি হতো, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে এটা, ঠিক আছে? কিন্তু আমরা সেকেন্ড কন্ডিশনালে কি দেখেছি, পুরোপুরি ভাবে কল্পনা, একেবারে সম্পূর্ণ কল্পনা করে নিয়েছে। এই এতটুকু একটা পার্থক্য তাহলে এখানে আছে, তাই না? ইফ ইউ হ্যাড ড্রাইভেন ফাস্ট, যদি আপনি কি করতেন, দ্রুত গাড়ি চালাতেন, এটা সম্ভব, কিন্তু চাইলে সে পারতো কিন্তু গাড়ি চালাতে, কিন্তু করেনি সেটা। ইউ ওন্ট হ্যাভ মিসড দ্য মিটিং, আপনি কি করতেন না, মিটিংটাকে মিস করতেন না। ইফ ইউ হ্যাভ লেফট দ্য প্লেস, যদি সে জায়গাটা ত্যাগ করতো বা চলে যেত, হি উড হ্যাভ বোট দ্য কি প্লেসেস, হ্যাঁ সে ওই জায়গাটা কি করতে পারতো, কিনতে পারতো। এইরকম ভাবে বাক্যগুলোকে গঠন করা যায়। তাহলে এটা পুরোপুরি ইমাজিনারি সিচুয়েশন, আপনি কল্পনা করছেন ঘটনাটাকে, ফলাফলটাকে, কিন্তু অবাস্তব কোনো ঘটনার কথা নাও হতে পারে। যেমন এখানে প্রত্যেকটা ঘটনায় হওয়ার সম্ভাবনা হতে পারতো, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা আরো অনেক বাক্য তৈরি করতে পারি। যদি ওই দিন আমাকে সুযোগটা দেওয়া হতো, যদি ওই দিন আমাকে সুযোগটা দেওয়া হতো, তাহলে আমি কি করতাম, তাহলে আমি এই ভুলটা করতাম না। তাহলে এটা কিন্তু একটা থার্ড কন্ডিশনালের বাক্য, ঠিক আছে? তাহলে যদি আমাকে সুযোগটা দেওয়া হতো, কি হবে বাক্যটা, যদি আমাকে সুযোগটা দেওয়া হতো, তাই না? তাহলে ইফ দ্যাট ডে I had got the chance, তাহলে I got the chance, I wouldn't keep, I wouldn't have কি mistake, I wouldn't have do mistake, এভাবে বলা যেতে পারে। এভাবে আমরা বাক্যগুলোকে গঠন করব। এই ছিল আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। প্রথম থেকে আরেকবার সংক্ষেপে বলে দিই, there are 4 types of conditional sentence. ডু হবে কেন ভাই, ডু হবে কেন? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ উড হ্যাভ ডান হবে, উড হ্যাভ ডান, হ্যাঁ হ্যাভ এর পরে যেহেতু আপনার ভার্বে ভি3 হবে, উড হ্যাভ ডান হবে, অবশ্যই এটা মনে রাখতে হবে। আর এই যে বেসিক ফরমেশন গুলো বাক্যের, যে হ্যাভ এর পরে ভি3 হয়, টু বি ভার্বের পরে আপনার অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে? তারপরে আবার প্যাসিভ ভয়েসে টু বি ভার্বের পরে ভার্বে ভি3 হবে, তারপর বি এর পরে কি হয়, ভার্বে ভি3 হয়। এই যে বেসিক ফরমেন্টেশন গুলো আছে, এগুলো কিন্তু এখন আর রুলস শেখার বিষয় না, রুলস শেখার সময় না, অনেক ক্লাস হয়েছে, এগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন। এখন যদি আমরা এভাবে স্ট্রাকচার পড়ি, যে আপনার যে মাত্র পড়লাম বাক্যতে, যে স্ট্রাকচার গুলো যদি এইভাবে পড়ি, থার্ড কন্ডিশনাল মাত্র কি বললাম, যে আপনার ই প্লাস পাস্ট পারফেক্ট, মানে ই প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস সাবজেক্ট প্লাস উড কুড হ্যাভ প্লাস ভি3, ভাই এইভাবে পড়লে আপনি আজকে পড়ছেন, রাত্রেবেলা ভাববেন কি জানি পড়ছিলাম, কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাং এবিসিডি হ্যাভ গুড মাইট, এই মাথা উলে গেছে, ঠিক আছে? স্ট্রাকচার মনে থাকবে না। আপনি যদি এভাবে মনে রাখতে পারেন, হ্যাভ এর পরে যেই ভার্বই হোক না কেন সেটা কি হবে, ভি3 হবে। মোডাল ভার্ব যেইটাই হোক না কেন আমাকে তারপরে ভার্বের ভি1ই দিতে হবে। এই যে বিষয়গুলো আছে, এগুলো মনে রাখলে আপনার স্ট্রাকচার ওইভাবে মনে রাখতে হবে না, আপনার জাস্ট বাক্যগুলোর প্যাটার্ন কোন প্যাটার্নে ছিল, কোন টেন্সে ছিল, কিভাবে ছিল, এটা মনে রাখলেই হবে, স্ট্রাকচার অটো মাথায় ফিক্স হয়ে যাবে। আর প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এই ধরনের বাক্য তৈরি করলে আপনি অটোমেটিক্যালি দেখবেন যে বাক্যগুলো তৈরি করতে পারছেন। তাহলে প্রথম থেকে আরেকবার আলোচনা করে দিই সবার সুবিধার্থে। Conditional sentence, that means there are a condition, also it called the if clause. There are 4 types of conditional sentence. First is the zero conditional, second is the first conditional, second conditional, and third conditional.
তো দ্য জিরো কন্ডিশনাল সেন্টেন্স মিনস যখন ফলাফলটা কি সব সময় হবে, দা ফলাফলটা কি অবশ্যই 100% হবে, এই সকল পরিস্থিতিতে আমরা জিরো কন্ডিশনাল অ্যাপ্লাই করব। তো দুইটা পার্টি বাক্যের কি হবে? সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট দুইটা ক্লজ। ফার্স্ট কন্ডিশনাল জিরো কন্ডিশনাল সেম, তবে সেক্ষেত্রে ফলাফলটা 100% হবে এই বিষয়টা থাকবে না, ফলাফলটা সম্ভাবনায় চলে যাবে, হতেও পারে নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে মোডাল ভার্ব ইউজ করতে হবে। তো মোডাল ভার্বই কি করতে পারে? একটা বাক্যতে পসিবিলিটি এই ফিলটা আমাদেরকে নিয়ে আসতে পারে বা দিতে পারে, ঠিক আছে? তাহলে এই জন্য আমরা উইলকে ইউজ করবো, মানে ফিউচার ইনডিফিনিট করে বাক্যগুলোকে গঠন করবো। তো তারপর সেকেন্ড কন্ডিশনালেই আমাদের পাস্টের কথা চলে আসে। তো সেক্ষেত্রে প্রথম অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট এবং পরবর্তী অংশটা আমরা উডকে ব্যবহার করে বাক্যটাকে গঠন করব। এক্ষেত্রে পরবর্তী বাক্যটাকেও পাস্ট ইনডিফিনাইটই বলা যায়। তারপরে থার্ড কন্ডিশনালটা হচ্ছে গিয়ে আপনার প্রথম অংশ কি হবে? পাস্ট পারফেক্ট হবে এবং পরবর্তী অংশটা কি হবে? আপনার উড, এটাও পাস্ট পারফেক্ট, তাই না? উড হ্যাভ। ওকে, তো উড যুক্ত হবে, তারপরে হ্যাভ ব্যবহার করব এবং পরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহার করব। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, আপনার জন্য ছোট্ট একটা কুইজ। আমরা সবাই চলুন পার্টিসিপেট করি এগুলো অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, অ্যান্সারটা ঢেকে রাখি, তা না হলে আপনারা দেখে দেখে বলে ফেলবেন। তো ফার্স্ট সেন্টেন্সটা আমরা সবাই ট্রাই করি, চলুন। ইফ ইউ ডট 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 দিস লেটার নাও, এখানে আমি একটা গ্যাপ দিয়েছি। ইফ ইউ, যদি আপনি কি করেন, এই চিঠিটা এখন আমাকে কিছু একটা করেন, শি ড্যাশ ইট টুমরো। আচ্ছা, তো এখানে আমরা এই যে গ্যাপটা আছে এখানে কি বসাবো? সেন্টই হবে। সেন্ট হবে না? ভালো করে শর্ট আর শর্ট জি, সেন্ট হবে। এটা সেন্ট হবে না, সেন্ট হবে। সেন্ট হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেন্ট কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে সেন্ট, তাই না? একটু লক্ষ্য করে দেখুন, আমরা একটা বাক্য থেকে যখন বুঝবো না যে বাক্যটা আসলে কোন টেন্সে আছে, তো বাক্যতে কিছু ওয়ার্ড আমাদেরকে হেল্প করবে। যেমন ধরুন নাও, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সকে নির্বাচন করে। আমি চাইলেও এটাকে তাহলে পাস্ট করতে পারবো না, যেহেতু নাও বলছি তাহলে এটা পাস্ট হতেই পারে না, তাহলে অবশ্যই এখানে ভার্বে প্রেজেন্ট ফর্ম হবে। আরেকটা বিষয় লক্ষ্য করে দেখুন, এখানে আমি টুমরো আগামীকাল বলছি, ভবিষ্যতের একটা ইঙ্গিত দিচ্ছি, ঠিক আছে? তাহলে ওই যে ডান পাশের অংশটা ছিল ভবিষ্যতের মানে উইল যুক্ত হয়ে, এবং বাম পাশের অংশ তখন সিম্পল প্রেজেন্ট হবে, এই সেন্সটা মাথায় নিয়ে আসতে হবে। তাহলে এটা ইফ ইউ সেন্ড দিস লেটার নাও, যদি এখন আপনি কি করেন এই চিঠিটা পাঠান, শি রিসিভড ইট টুমরো, সেটা আগামীকালকে কি করবে? সে পাবে, এটা সে আগামীকালকে পাবে। মানে আপনি যদি আজকে চিঠিটা পাঠান বা এখন চিঠিটা পাঠান, তাহলে আগামীকালকে কি করবে? সে চিঠিটা পাবে। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কোন টাইপের কন্ডিশনাল সেন্টেন্স? ফার্স্ট কন্ডিশনাল। ভেরি গুড মাশাআল্লাহ, ইটস আ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এটা একটা কি সেন্টেন্স? ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে? কত সহজ। আর সেকেন্ড সেন্টেন্স, ইফ ওয়াটার ফ্রিজ, ইফ ওয়াটার ফ্রিজ, যদি পানিকে ফ্রিজ করা হয় মানে বরফ করা হয়, ইট ড্যাশ ড্যাশ মানে সলিড, It will become ইট উইল বিকাম, solid. ইট উইল Hmm. ট্রাই টু, বিকাম সলিড। এটা বিকামস সলিড হবে, উইল নট, ঠিক আছে? আচ্ছা, Will যখন not. আমরা একটু এভাবে থিঙ্ক করি, আমরা হ্যাঁ আমরা বেশি টেনশন এভাবে করব না, আমরা ইজি ভাববো, সহজ ভাবে ভাবুন। আমরা যখন সব পানিকে ফ্রিজে রাখবো, এটা কি হতেও পারে? মানে আপনি এভাবে বললেন যে আমি পানিকে ফ্রিজে রাখলাম বরফ হওয়ার জন্য, এটা হয়তো বা বরফ হয়ে যাবে। আসলে এরকম কখনো ঘটেছে? আপনি ফ্রিজে পানি রেখেছেন, কালকে সকালে গিয়ে দেখছেন বরফ হয় নাই? যদি ফ্রিজ নষ্ট না হয়ে যায়, এটা পসিবল? এটা কখনোই পসিবল না। তাহলে আমি যখন এখানে উইল দিব, তাহলে তো সম্ভাবনা চলে আসে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমরা প্লেইন ভার্ব দিব, বিকামস, একবার ডাইরেক্টলি হবে 100%, এখানে কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট বিকামস দিব। কি দিব? বিকামস না, এটা হবে হ্যাঁ বিকামসই হবে। উইল দিলে সেন্টেন্সটা কি ভুল হবে স্যার? মানে হ্যাঁ, এই বাক্যটা ভুল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আপনি আপনি এরকম একটা জিনিস অস্বীকার করে ফেলছেন, যেমন ধরেন আমি গ্লাসে পানি ঢালছি, গ্লাসটা ভরে যাবে, হয়তো গ্লাসটা ভরে যাবে। আর আপনি এরকম কিছু কথা বলছেন যে এখন 5টা বাজছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, হয়তো সন্ধ্যা হবে। এখন আপনি বললেন কি এখন বিকেল 5টা বাজে, ইট ইজ 5 o'clock নাও। তাহলে পরবর্তী বাক্যটা বললেন মানে আজকে রাত হয়ে যাবে। আচ্ছা, এটা কি সম্ভব? রাত্র তো অবশ্যই হবে, বিকেল না হয়েছে, না অবশ্যই হবে, 100% রাত হবে, অবশ্যই হবে। তাহলে আপনি উইল তো দিতে পারেন না, হয়তো রাত হবে। আপনি এভাবে বলবেন যে এখন বিকেল 5টা বাজে, আজকে হয়তো রাত হবে। তার মানে ডেলি প্রতিদিন রাত হয় না, মাঝে মধ্যে হয়,
তাই না? তো এটা সেন্টেন্সে দেখে বুঝতে হবে তাই না? হ্যাঁ, সেন্টেন্সটা দেখে বুঝতে হবে পরের অংশ দেখে। হ্যাঁ, আমি না, আমি বাক্যটাকে এটা চাইলে বলি। চেঞ্জ করতে পারবো। আমি বাক্যটাকে চাইলে চেঞ্জ করতে পারবো। যদি পানিকে বরফে দেওয়া হয় তাহলে এটা আমার জন্য খাওয়াটা অনেক কষ্টকর হবে। তাহলে it will be difficult for drink for me, it will be difficult for me মানে এটাকে পান করা আমার জন্য কি হবে, কষ্টকর হবে। এটা হয়তোবা আপনি পসিবিলিটি অফ দিতে পারেন, তাই না? অথবা এটা তোমার জন্য ক্ষতিকর হবে, শুনতে পাচ্ছেন? বা এটা তোমাকে অসুস্থ করে দিবে যদি পানিকে ফ্রিজে রাখো, ঠিক আছে, ফ্রিজে রাখো। অথবা এমনও হতে পারে যদি পানিকে ফ্রিজে রাখো তাহলে কি হবে, আরো অনেক কিছু দেওয়া যেতে পারে যেটা 100% ঘটবে না, তখন আমরা উইল ইউজ করবো। তাহলে এখানে আমরা বিকামস দিয়েছি। পরেরটা কি, সুমন has to London next week if it has a cheap flight. সুমন has to London next week goes to goes next week if it has a cheap flight. এখানে নেক্সট উইক আমি গত সপ্তাহের কথা বলছি। আচ্ছা 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 নেক্সট উইক তো কত না স্যার? if Oh, he sorry. আচ্ছা, সুমন একটু will আমরা go এখানে to একটু London? কনফিউজ হয়ে যাচ্ছে কেন, একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে ইফ যুক্ত বাক্যটাকে পরে দিয়েছি, ঠিক আছে, আর এখানে Right. আমি যে প্লেন বাক্যটা আছে মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটাকে প্রথমে দিয়েছি। তো নেক্সট উইক ভবিষ্যৎকে নির্দেশ করে, সামনের সপ্তাহ নির্দেশ করে, আর প্রিভিয়াস উইক গত সপ্তাহকে নির্দেশ করে। তাহলে এটা যেহেতু আচ্ছা। সামনের সপ্তাহকে বলছে তাহলে এটা ফিউচার টেন্সের একটা বাক্য, ভবিষ্যৎ Future tense. হ্যাঁ, হুম, তাহলে এই অবশ্যই। ফিউচার টেন্স যদি হয় এটা, তাহলে অবশ্যই এটা সিম্পল প্রেজেন্ট হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে এরকম, যদি তুমি সস্তা একটা ফ্লাইটে ওঠো তাহলে তুমি সামনের সপ্তাহে কি করবা, লন্ডন যাবা। তোমার লন্ডন যেতে দেরি হবে, সহজ হিসাব। কারণ আপনি সহজ একটা ফ্লাইটে, সস্তা ফ্লাইট উঠলে প্লেনটার মাঝে মধ্যে বিরতি দিবে, বিভিন্ন এয়ারপোর্টে কি করবে, ল্যান্ড করবে, বিভিন্ন দেশে ল্যান্ড করবে, তাই না? তাহলে বাক্যটা কি হবে, এখানে আমরা দিব ইফ ই গেট, ইফ ই কি হবে, এটা গেটস, এটা কি হবে, Gets. গেটস If এ gets a cheap ফ্লাইট, flight, সুমন উইল Suman গো। will go to. হ্যাঁ, তা এই যে আমারটা- এখন আমরা উইল গো দিতে পারি, আমার কেন ফার্স্ট will go একটা দিতে পারি? ছিল এখন আমরা উইল গো দিতে পারি কেন, এই যে এক সপ্তাহ যে লাগবে সেটা নাও হইতে পারে, হয়তো বা 6 দিনও যাইতে পারেন, আপনি 5 দিনও যাইতে পারেন। কিংবা স্যার এটা ভবিষ্যতে বোঝাচ্ছে নেক্সট উইক ওই জন্য হ্যাঁ, তো সম্ভাবনা বুঝাচ্ছে। তাহলে তাহলে এটা কোন কন্ডিশন, এটা হচ্ছে আচ্ছা। গিয়ে ফার্স্ট কন্ডিশন, First এটা হচ্ছে condition. ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে জিরো কন্ডিশন, এটা জিরো কন্ডিশন, ঠিক আছে, এটাও ফার্স্ট কন্ডিশন। এবার আসা যাক এটা, ইফ আই ডট আ লস্ট মানি ব্যাগ আই উড ড্যাশ ইট। স্যার ফাউন্ড এ লস্ট মানি ব্যাগ আই সরি found. না 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 ফাউন্ড হবে না, এখানে আমি ভবিষ্যতের কথা বলছি না। Had. I had. If I had. যদি আমি একটা হারানো মানিব্যাগটা খুঁজে পেতাম, বা হারানো মানিব্যাগটাকে খুঁজে পেতাম, আমি তাকে ফেরত দিতাম। আচ্ছা, তো এখানে আসলে হ্যাড ইউজ করতে হবে না, হ্যাড I ইউজ would- করার দরকার নাই। তো Found এখানে হবে আমরা তাহলে। পাস্ট দিতে পারি, ইফ আই ফাউন্ড, ফাউন্ড না If I found a lost money, I would have. যদি আমি মানিব্যাগটা খুঁজে পেতাম, I would আই উড রিটার্ন, have হবে স্যার। আই উড রিটার্ন হবে, Have হ্যাভ হবে হবে না, এখানে কি হবে না, আচ্ছা। রিটার্ন সরি রিটার্ন হবে, রিটার্ন হবে, সরি রিটার্ন, উড তো Return রিটার্ন হবে, দেওয়া আছে। রিটার্ন হবে, আচ্ছা আচ্ছা। ইউ আর এন রিটার্ন, হ্যাঁ রিটার্ন হবে কেন, ভার্বের কি ফর্ম, বা past present form এটা। ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, কোন ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, Present ঠিক form. আছে। কারণ হচ্ছে যে ভবিষ্যতের কথা বোঝাচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতের কথা বোঝাচ্ছে। না তাহলে বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে, যদি আই ফাউন্ড আ লস্ট মানি ব্যাগ, যদি আমি একটা হারানো মানিব্যাগটা খুঁজে পেতাম আমি তাকে ফেরত দিতাম। অতীতকাল, দুইটাই পাস্ট টেন্স, অতীতকালে একটা অতীত কালে ফলাফল, দিয়ে হ্যাঁ যদি এটা হতো তাহলে আমি ওইটা করতাম, এটার কথা বোঝা হয়েছে, বলা হয়েছে আর কি। এবার পরবর্তী বাক্যটাতে হ্যাঁ আমরা এখানে হ্যাড দিতে পারতাম, আমরা যদি এখানে হ্যাড দিতাম, আমরা যদি হ্যাড ফাউন্ড ইউজ করতাম তাহলে এখানে আমরা উডের পরে কি দিতাম, Have. হ্যাভ দিতে হতো, হ্যাঁ এটা দেওয়া যেত, তাহলে বাক্যটা এটা ঠিক থাকতো। তাহলে আমাকে মনে রাখতে হবে আমরা দুইটা বাক্যর কিন্তু মিনিংটা অ্যাকচুয়ালি একই রকমের, আমি এইভাবে যা বলেছি একই অর্থ দাঁড়াচ্ছে, ওইভাবে যা বলেছি একই অর্থ দাঁড়াচ্ছে, কিন্তু আমরা যদি দেখি যে বাম পাশে বাক্যটা আমি যেই টেন্সে দিয়েছি ডান পাশেটা সেম টেন্সে রাখার চেষ্টা করব, তাহলে বাক্যটা ভুল হবে না। যেমন পরবর্তী বাক্যটা, ইফ ইউ হ্যাড ড্যাশ হার্ড, ইফ ইউ হ্যাড তুমি যদি কঠোর পরিশ্রম করতে, তাহলে এখানে ওয়ার্ক হবে না, কি হবে, Worked. ওয়ার্ক, যেহেতু ভি আছে, ইউ উড কি You হবে, would have would have passed the would have would have passed the exam. পাস করতাম, এইভাবে বাক্য স্যার এটা একটু কম করুন না স্যার। ঠিক আছে।
উড হ্যাভটা স্যার একটু এক্সপ্লেন করুন না স্যার, আমি অ্যাকচুয়ালি ক্লাসটা শুনিনি। আচ্ছা, উড এটা হ্যাভটা মানে- কি? আমরা উড হ্যাভটা কখন বলেছি? অতীতকালের কোনো একটা ঘটনা মানে ঘটেনি, ঠিক আছে, কোনো একটা ঘটনা মানে ওইভাবে ঘটেনি, যদি ওইটা ওইভাবে ঘটতো তাহলে ওই সময় যেই ফলাফলটা হতো আপনি সেটা এক্সপ্লেন করছেন। আচ্ছা যেমন আচ্ছা ধরুন আচ্ছা। আপনার অফিসে একটু ঝামেলা হয়েছে, ঠিক আছে, হুম, ওই দিন আমি অফিসে ছিলাম না, আপনার জি। বসের সাথে ঝামেলা হয়েছে, তো আমি আপনাকে বলছি যে তো আপনি দুঃখের কথা বলছেন যে বসের সাথে তর্কাতর্কি হয়ে গেছে, তখন আমি আপনাকে কনভিন্স করার জন্য বলছি যদি আমি ওই দিন অফিসে থাকতাম তাহলে হুম। এই স্যারের সাথে আপনার এই অবস্থা হতে দিতাম না, জি জি, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমি ওই পরিস্থিতিটাতে থাকলে আমি ওই পরিস্থিতি হতে দিতাম না, একটা ফলাফলের কথা আমি কল্পনা করে নিচ্ছি যেটা হতে হ্যাঁ, পারে, আচ্ছা সম্ভাবনা আচ্ছা। আছে, ইমাজিনারি সিচুয়েশন না, অবাস্তব কোনো কল্পনা না, ঠিক আছে, হতে পারতো কোনো কারণে আপনি ছুটি নিয়েছেন সেই সকল ক্ষেত্রে, ঠিক আছে, তো আচ্ছা, মানে না, বিশেষ করে মানে হতে পারতো, করতে পারতাম, যেতে পারতাম, যাই হোক হ্যাঁ এই হ্যাঁ টাইপের। এরকম, হ্যাঁ ওই এই জন্য আমরা উড হ্যাভ প্যাটার্নে বাক্য গঠন করি, আমি এটা করতে পারতাম ওইটা করতে পারতাম এই ধরনের বাক্য বলি না, তাহলে আই উড হ্যাভ পাস দ্য এক্সাম, আমি পরীক্ষা পাস করতে পারতাম, তাহলে আই কুড হ্যাভ পাস দ্য এক্সাম, আমি পরীক্ষাতে পাস করতে পারতাম, আই কুড হ্যাভ স্পোকেন ইংলিশ, ঠিক আছে, আই কুড হ্যাভ কি স্পোকেন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, তারপরে এরকম ভাবে বলা যায় আই উড হ্যাভ গটেন দ্য জব, আমি চাকরিটা পেতে পারতাম, এরকম পারতাম হবে, মানে এগুলো সব অতীতকালেই ইমাজিনারি। হ্যাঁ ওইভাবে ফলাফলটার কথা চিন্তা করে নাও, এই মানে হচ্ছে কি আমাদের, অতীতেই পাস্টেই, তাই তো স্যার? হ্যাঁ দুইটা অতীত হবে, তার মানে জি। প্রথম দুইটা ক্লজ হবে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল হবে প্রেজেন্টের আর ফিউচারের সাথে রিলেটেড, এবং সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল পাস্টের সাথে রিলেটেড, ঠিক আছে, খুব সহজেই মনে রাখা যায়, একটু মাথাটাকে একটু খেলান তাহলে দেখবেন যে বোঝা যায়। বাকি স্যার আপনারা তো ক্লাস ওকে, তো বন্ধুরা আশা করি ক্লাসটা অনেক এনজয় করেছেন আপনারা, ক্লাসটা অনেক ভালো লেগেছে, ইজ দেয়ার এনি ইনকোয়ারি, সো ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্টস বিলো। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।